আজকে আমরা কঠিন পদার্থের মধ্যে শক্তিপটি কিভাবে গঠিত হয় সেই সম্বন্ধে জানব। তো এর আগে যখন তোমরা বিজ্ঞানী বোরের পরমাণু মডেল পড়েছো, সেখান থেকে জানতে পেরেছো যে ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এবং আবর্তন করার সময় ইলেকট্রনগুলির শক্তি নির্দিষ্ট। যেমন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে আবর্তন করে। এখন ইলেকট্রনটি যদি প্রথম কক্ষপথে থাকে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে থাকে, তাহলে ইলেকট্রনটির শক্তি হবে এক্স্যাক্ট -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা যদি বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি দিই, তাহলে সেই ইলেকট্রনটি শক্তি গ্রহণ করে পরের শক্তি স্তরে যদি যায়, তাহলে ইলেকট্রনটির শক্তি হবে -3.4 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় শক্তি স্তরে গেলে হবে -1.5 ইলেকট্রন ভোল্ট, এবং এইভাবে যদি চতুর্থ শক্তি স্তরে যায় তাহলে হবে -0.85 ইলেকট্রন ভোল্ট। কিন্তু এই তত্ত্বটি হচ্ছে একটি বিচ্ছিন্ন যদি পরমাণু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স্যাক্ট এইভাবে প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রনগুলির শক্তি বলে দিতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা একটি মাত্র রেখা দিয়েই সেই শক্তিকে বোঝাতে পারি। সেটি হাইড্রোজেনের ক্ষেত্রে হোক, বা সিলিকন অ্যাটমের ক্ষেত্রে হোক, বা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে হোক, বা কপার পরমাণুর ক্ষেত্রে হোক। কিন্তু সেটি যদি বিচ্ছিন্ন থাকে, সেক্ষেত্রে আমরা এক্স্যাক্ট কত শক্তি হবে কোন কক্ষপথে থাকলে ইলেকট্রনটি, সেটি আমরা বলে দিতে পারি। কিন্তু বাস্তবে এইভাবে কোনো ধরনের বিচ্ছিন্ন পরমাণু অস্তিত্ব নেই। বিশেষ করে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে যদি দেখি, পরমাণুগুলি একটি কেলাস গঠন করে, অর্থাৎ একটি কেলাসের মধ্যে অসংখ্য পরমাণু বর্তমান। অর্থাৎ বিচ্ছিন্ন একটি পরমাণুর ক্ষেত্রে এই এনার্জি লেভেলগুলি হচ্ছে ডিসক্রিট, অর্থাৎ একদম একে অপরের থেকে আলাদা, এবং প্রতিটি শক্তি স্তরের মান একদম এক্স্যাক্ট পরিমাণ, এবং সেই জন্য আমরা এদেরকে একটি লাইন দিয়েই বোঝাতে পারি। এখন বিশেষ করে কঠিন পদার্থের পরমাণুগুলি একটা নিয়মিত সজ্জায় সজ্জিত থাকে। এই ল্যাটিসের মধ্যে থাকা পরমাণুগুলিকে যদি আমরা আলাদা করি, যে কোনো একটি পরমাণুকে আলাদা করে তার কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির যদি আমরা শক্তি নির্ধারণ করি, তাহলে সেক্ষেত্রেও আমরা শক্তি এক্স্যাক্ট পরিমাণই পাব। কিন্তু যখন পরমাণুগুলি একটি কেলাসের মধ্যে থাকছে, তখন কিন্তু আমরা একই কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির শক্তির মধ্যে কিছু পরিমাণ পার্থক্য দেখতে পাব। কারণ হচ্ছে, যদি একটা সিঙ্গেল অ্যাটম থাকে, অর্থাৎ আইসোলেটেড সিলিকন অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে বিশেষ করে বাইরের ইলেকট্রনগুলির সঙ্গে এই শুধুমাত্র নিউক্লিয়াসের ইন্টারাকশন হবে, অর্থাৎ যে পরমাণুর সঙ্গে আবদ্ধ আছে সেই পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে এই ইলেকট্রনগুলির ইন্টারাকশন হবে, এবং এই ইলেকট্রনগুলির সঙ্গে ইন্টারাকশন হবে। কিন্তু পাশে যদি আরও পরমাণু থাকে, তাহলে এই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনগুলির ইন্টারাকশন হবে, বিশেষ করে বাইরের ইলেকট্রনগুলি, অর্থাৎ বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির সঙ্গে ইন্টারাকশন হবে, এবং এই পরমাণুর বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির সঙ্গে এই পরমাণুর বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির ইন্টারাকশন হবে। ভেতরেরগুলির সঙ্গেও হবে, কিন্তু সেগুলির মান হচ্ছে খুবই কম। এর ফলে কিন্তু এই ইলেকট্রনগুলির মধ্যে শক্তির যে পরিমাণ, তাদের কারো হ্রাস হবে, কারো বৃদ্ধি হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি আগে শক্তি 10 পেয়ে থাকতাম, কারো 9.9 হবে, কারো 10.1 ইলেকট্রন ভোল্ট হবে। অর্থাৎ এদের আর এক্স্যাক্ট পরিমাণ শক্তি আমরা বলতে পারবো না। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে সিলিকন পরমাণুর বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলি পার্শ্ববর্তী পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ এই পরমাণুর ইলেকট্রনটি আর শুধুমাত্র তার থাকে না, বা পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রনটি শুধুমাত্র তার থাকে না, অর্থাৎ দুটি ইলেকট্রনকে এই দুটি পরমাণুই ব্যবহার করে। এছাড়াও পার্শ্ববর্তী পরমাণুর দ্বারা এই ইলেকট্রনগুলির শক্তি হ্রাস বা বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ যদি এই ইলেকট্রনগুলির শক্তি আগে 10 ছিল,
এই হ্রাস বা বৃদ্ধি মোটামুটি বাইরের কক্ষপথের ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে। আগে যদি 10 থাকতো তাহলে এখন 9.5 থেকে 10.5 ইলেকট্রন ভোল্টের মধ্যে হতে পারে। এখন দেখো, কঠিন পদার্থের মধ্যে থাকা পরমাণুগুলির প্রতিটির অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন এই কোনায় থাকা পরমাণুটির সামনে 3টি পরমাণু আছে। যদি এই পরমাণুটির ক্ষেত্রে দেখি, সামনে 2টি পরমাণু আছে আর পিছনে 1টি পরমাণু আছে, এদিকেও আছে, আমরা এগুলোর কথা বলছি না। এটির ক্ষেত্রে এর পিছনে 3টি পরমাণু আছে। অর্থাৎ এই পরমাণুগুলির মধ্যে থাকা ইলেকট্রনগুলিরও অবস্থান ভিন্ন ভিন্ন। মানে এর ক্ষেত্রে সামনে থাকা 3টি পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলির সঙ্গে এর ইন্টারঅ্যাকশন হবে এবং নিউক্লিয়াসের সঙ্গে এর ইন্টারঅ্যাকশন হবে। আবার এই পরমাণুটির মধ্যে যে ইলেকট্রনগুলি আছে, বিশেষ করে বাইরের কক্ষপথে, তার সঙ্গে এই পরমাণুটির ইলেকট্রন এবং নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারঅ্যাকশন হবে এবং এই পরমাণুগুলির নিউক্লিয়াসের এবং ইলেকট্রনের সঙ্গে ইন্টারঅ্যাকশন হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রতিটি পরমাণুর অবস্থান ভিন্ন ভিন্ন হওয়ার জন্য বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির অবস্থান অবশ্যই ভিন্ন ভিন্ন এবং ইন্টারঅ্যাকশনও আলাদা আলাদা হবে। ভেতরের কক্ষপথের ইলেকট্রনগুলিরও ইন্টারঅ্যাকশন হবে, কিন্তু সেটার পরিমাণ খুব কম। বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলি আছে তাদের ইন্টারঅ্যাকশন একটির সঙ্গে অন্যটির একেবারেই আলাদা আলাদা এবং এর ফলে প্রতিটি এনার্জি লেভেল আলাদা আলাদা। অর্থাৎ প্রতিটির যে শক্তির হ্রাস বা বৃদ্ধি হবে একে অপরের সঙ্গে একেবারেই আলাদা হবে। অর্থাৎ কেলাসের মধ্যে প্রতিটি পরমাণুর অবস্থান ভিন্ন যেহেতু, তাহলে কেলাসের মধ্যে প্রতিটি ইলেকট্রনেরও অবস্থান ভিন্ন হবে এবং প্রতিটি ইলেকট্রনের হ্রাস অর্থাৎ শক্তির হ্রাস বা বৃদ্ধি একে অপরের সঙ্গে সম্পূর্ণ আলাদাভাবে হবে এবং এই হ্রাস বা বৃদ্ধি খুবই অল্প পরিমাণ হবে। উদাহরণ হিসাবে আমরা যদি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখি, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। অর্থাৎ বাইরের কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আছে এবং 3s সাবশেলে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারে, সেখানে একটি ইলেকট্রন আছে, অর্থাৎ আরও একটি ইলেকট্রন এর মধ্যে থাকতে পারে। আমরা ধরে নিচ্ছি যে এখানে 1 মোল সোডিয়াম পরমাণু নেওয়া হয়েছে এবং সেটাকে n নাম দিয়েছি, অর্থাৎ n সংখ্যক সোডিয়াম পরমাণু আছে। তাহলে এই n সংখ্যক সোডিয়াম পরমাণু যদি বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করে, তাহলে প্রতিটি ইলেকট্রনের, বিশেষ করে বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনটির আমরা কথা বলছি, যে শক্তি প্রত্যেকটির ক্ষেত্রেই একই হবে। অর্থাৎ n সংখ্যক পরমাণুর বাইরের কক্ষপথে থাকবে n সংখ্যক ইলেকট্রন, কারণ একটি সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তাহলে n সংখ্যক সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n সংখ্যক। তাহলে এই n সংখ্যক ইলেকট্রনের প্রতিটির শক্তি কিন্তু একই হবে যদি বিচ্ছিন্ন অবস্থায় তারা অবস্থান করে। সেম একই রকমভাবে ভেতরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি আছে, যেমন 2s, 2p, তাদেরও শক্তি একই হবে। অর্থাৎ 2pতে থাকা ইলেকট্রনগুলির শক্তি n সংখ্যক পরমাণুর ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রেই একই হবে। 2s এর ক্ষেত্রেও তাই হবে, 1s এর ক্ষেত্রেও তাই হবে যদি তারা বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করে। কিন্তু যদি এই n সংখ্যক পরমাণু একটি কেলাসের মধ্যে থাকে, তাহলে এই বিশেষ করে বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির শক্তি হ্রাস বা বৃদ্ধি হবে এবং প্রতিটি ইলেকট্রনের হ্রাস বা বৃদ্ধি একে অপরের থেকে আলাদা। অর্থাৎ কোনোটা যদি 0.1 হয় আর অন্য কোনো ইলেকট্রনের ক্ষেত্রে সেই 0.1 শক্তি বৃদ্ধি হবে না। অর্থাৎ কোনো ইলেকট্রনের শক্তি বৃদ্ধি যদি 0.1 পরিমাণ ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে অন্য কোনো ইলেকট্রনের ক্ষেত্রে 0.1 পরিমাণ ইলেকট্রন ভোল্ট শক্তি বৃদ্ধি হবে না, তার থেকে কম বা বেশি পরিমাণ হবে। অর্থাৎ প্রতিটি ইলেকট্রনের শক্তি বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ অন্য ইলেকট্রনের শক্তি বৃদ্ধির হ্রাসের পরিমাণের থেকে আলাদা। অর্থাৎ প্রতিটি ইলেকট্রনের শক্তির হ্রাস বা বৃদ্ধি হবে ইউনিক পরিমাণ।
এখন কেলাসের মধ্যে যদি n সংখ্যক সোডিয়াম পরমাণু থাকে তাহলে সেই n সংখ্যক সোডিয়াম পরমাণুর বাইরে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ বাইরের কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে। তাহলে n সংখ্যক পরমাণুর বাইরের কক্ষপথে যেহেতু একটি করে ইলেকট্রন আছে, তাহলে কেলাসের মধ্যে মোট বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে n, অর্থাৎ n সংখ্যক শক্তি স্তর সৃষ্টি হবে। কিন্তু খেয়াল করে দেখো, কক্ষপথের মধ্যে বা 3s সাবশেলে আরেকটি ইলেকট্রন প্রবেশ করতে পারে, অর্থাৎ সেই ইলেকট্রনটিরও শক্তি কিন্তু অন্যদের থেকে আলাদা হবে। তাহলে এখানে মোট শক্তি স্তর সৃষ্টি হবে 2n সংখ্যক। কারণ যখন ইলেকট্রনটি এই 3s সাবশেলের মধ্যে প্রবেশ করবে তাহলে তার শক্তিও কিন্তু অন্যগুলির থেকে আলাদা হবে। এরকম করে যদি n সংখ্যক পরমাণুর মধ্যে যদি আরো n সংখ্যক ইলেকট্রন আমরা প্রবেশ করাই তাহলে তাদের শক্তিও আলাদা হবে, অর্থাৎ 3s সাবশেলে মোট স্তরের সংখ্যা হবে 2n, কারণ প্রতিটি ইলেকট্রনের শক্তি আলাদা এবং তাদের শক্তি স্তর আলাদা। এর ফলে মোট স্তর সৃষ্টি হবে 2n সংখ্যক। এখন এগুলি একটি লাইন দিয়ে আমরা যখন বোঝাচ্ছি তখন এই লাইনগুলি এতটাই কাছাকাছি এসে পড়ে যে একটি কন্টিনিউয়াস ব্যান্ডের মতন আকার নেয়। এদেরকে বলে এনার্জি ব্যান্ড বা শক্তি পটি। একই রকমভাবে দেখো 2p সাবশেলে 6টি ইলেকট্রন আছে এবং এর মধ্যে ম্যাক্সিমাম 6টি ইলেকট্রনই থাকতে পারে। এখন এই ইলেকট্রনগুলিও শক্তি কিছুটা পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করবে, যদিও 3s এ থাকা ইলেকট্রনগুলির শক্তির হ্রাস বা বৃদ্ধির পরিমাণ বেশি হবে, এদের ক্ষেত্রে কম হবে। এবং একটি পরমাণুর মধ্যে 6টি ইলেকট্রনের শক্তির হ্রাস বা বৃদ্ধির পরিমাণ হবে আলাদা আলাদা। আর যদি n সংখ্যক পরমাণু থাকে তাহলে কেলাসের মধ্যে 2p সাবশেলে মোট ইলেকট্রনের সংখ্যা হবে 6n এবং এই 6n ইলেকট্রনের জন্য শক্তি স্তরও হবে 6n সংখ্যক, অর্থাৎ এখানে মোট স্তর সৃষ্টি হবে 6n সংখ্যক। 2s এর ক্ষেত্রে দুটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে n সংখ্যক পরমাণুর জন্য 2s এ থাকা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n সংখ্যক। এদের শক্তি স্তর প্রতিটির ক্ষেত্রে আলাদা আলাদা, তাহলে এখানেও মোট স্তর সৃষ্টি হবে 2n সংখ্যক। 1s এ থাকা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2, তাহলে n সংখ্যক পরমাণুর ক্ষেত্রে দুটি করে ইলেকট্রন হলে হয় 2n সংখ্যক ইলেকট্রন, তাহলে প্রতিটি শক্তি স্তর আলাদা, তাহলে এক্ষেত্রেও মোট স্তর সৃষ্টি হবে 2n সংখ্যক। সব থেকে বেশি শক্তি বৃদ্ধি বা হ্রাস ঘটবে 3s এ এবং 2p 2s এ কম পরিমাণ শক্তি হ্রাস বা বৃদ্ধি হবে এবং 1s এ এই শক্তির হ্রাস বা বৃদ্ধির পরিমাণ খুবই কম, হয় না বললেই চলে। এবার এখানে খেয়াল করে দেখো যে কেলাসের মধ্যে যখন সোডিয়াম পরমাণুগুলি আছে তখন 1s এর জন্য যে মোট স্তর সৃষ্টি হয়েছিল তার পরিমাণ হচ্ছে 2n সংখ্যক। একটি পরমাণুতে 1s এ দুটি সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এবং দুটি ইলেকট্রন আছে, তাহলে n সংখ্যক পরমাণুতে 2n সংখ্যক ইলেকট্রন আছে 1s এ, অর্থাৎ যে স্তর সৃষ্টি হয়েছিল 2n সংখ্যক প্রতিটিতেই একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ পুরোটাই ভর্তি, অর্থাৎ অধিকৃত স্তরের সংখ্যা হচ্ছে 2n সংখ্যক। 2s এও দুটি ইলেকট্রন আছে, অর্থাৎ মোট স্তর সৃষ্টি হয়েছিল n সংখ্যক পরমাণুর ক্ষেত্রে 2n, তাহলে মোট পরমাণুতে 2n সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে এখানেও পুরোটাই ভর্তি আছে, অধিকৃত স্তর হচ্ছে 2n সংখ্যক, অর্থাৎ যতটা স্তর সৃষ্টি হয়েছিল ততটা স্তরই ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। 2p তেও 6টি ইলেকট্রন থাকতে পারে এবং 6টি স্তর সৃষ্টি হয়েছিল একটি পরমাণুর ক্ষেত্রে, তাহলে n সংখ্যক পরমাণুর ক্ষেত্রে 6n সংখ্যক ইলেকট্রন থাকবে এবং মোট স্তরের সংখ্যা হচ্ছে 6n, তাহলে অধিকৃত স্তর হচ্ছে 6n, অর্থাৎ যতটা স্তর সৃষ্টি হয়েছে ততটা স্তরই ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। কিন্তু 3s এর ক্ষেত্রে দেখো, যেখানে ম্যাক্সিমাম দুটি ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ স্তর সৃষ্টি হয়েছে 2n সংখ্যক কিন্তু আছে একটি করে ইলেকট্রন, অর্থাৎ এর মধ্যে অর্ধেক স্তর ভর্তি আছে এবং অর্ধেক স্তর ফাঁকা আছে, অর্থাৎ অধিকৃত স্তর হচ্ছে n সংখ্যক
মোট স্তর হচ্ছে 2n সংখ্যক। এখন পরমাণুর মধ্যে আবদ্ধ অবস্থায় সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটি থাকে সেটিকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনগুলির সর্বাধিক শক্তি সম্পন্ন পটিটি হচ্ছে যোজ্যতা পটি এবং তার ঠিক উপরের ফাঁকা পটিটি হচ্ছে পরিবহন পটি। এখন দেখো এখানে মোট 2n সংখ্যক স্তর আছে, নিচের স্তরগুলির শক্তি কম হবে, তাহলে নিচের স্তরগুলি আগে পূরণ হবে, অর্থাৎ নিচের n সংখ্যক স্তর হচ্ছে যোজ্যতা পটি এবং উপরের ফাঁকা n সংখ্যক স্তর হচ্ছে পরিবহন পটি। মনে রাখবে এই স্তরগুলি কিন্তু যোজ্যতা পটি নয়, কারণ যোজ্যতা পটি সেটিকে আমরা বলছি যেটার যোজ্যতা ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং সর্বাধিক শক্তি সম্পন্ন হবে। এখানে সর্বাধিক শক্তি সম্পন্ন হচ্ছে 3s, এর মধ্যে যে সংখ্যক শক্তি স্তরগুলি যোজ্যতা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। ধাতুর ক্ষেত্রে যেমন দেখতে পেলে সোডিয়ামের ক্ষেত্রে পরিবহন পটিটি এবং যোজ্যতা পটিটি একে অপরের উপর উপরিপাত করে, অর্থাৎ এদের মধ্যে কোনো ধরনের ফাঁকা স্থান থাকে না এবং যোজ্যতা পটিটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি থাকে। এর ফলে যখনই আমরা বাইরে থেকে কোনো বিভব প্রভেদ প্রয়োগ করি, ইলেকট্রনগুলি সেই শক্তি গ্রহণ করে এবং উচ্চতর শক্তিতে বা শক্তি স্তরে পৌঁছে যায়, অর্থাৎ পরিবহন পটিতে পৌঁছে যায়। এর ফলে কেলাসের মধ্যে ইলেকট্রনগুলি খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, ফলে কেলাসটি বা ধাতুগুলি তড়িতের সুপরিবাহী হয়। অন্তরক পদার্থের ক্ষেত্রে পরিবহন পটি ও যোজ্যতা পটির মধ্যে অনেকটা ফাঁকা স্থান থাকে, অর্থাৎ যোজ্যতা পটি হচ্ছে সর্বাধিক শক্তি সম্পন্ন যোজ্যতা ইলেকট্রন দ্বারা পূর্ণ যে শক্তি স্তরগুলি সেগুলি, আর পরিবহন পটি হচ্ছে তার উপরের স্তরটি। এখন অন্তরক পদার্থের ক্ষেত্রে যে স্তরগুলি পূর্ণ থাকে তার পরের স্তরটি শক্তি অনেক বেশি হয়। এর ফলে আমরা বাইরে থেকে যতই বেশি শক্তি দিই না কেন, যোজ্যতা পটির মধ্যে থাকা ইলেকট্রনগুলি সেই শক্তি গ্রহণ করে পরের স্তরে যেতে পারে না, অর্থাৎ পরিবহন পটিতে যেতে পারে না। এর ফলে আমরা অন্তরক পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন পাই না এবং সেগুলি তড়িতের সুপরিবাহী না হয়ে কুপরিবাহী হয় এবং এই অঞ্চলটিকে ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি অঞ্চল বলা হয় এবং এর মান 6 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে। অর্ধপরিবাহী পদার্থগুলির ক্ষেত্রে পরিবহন পটি ও যোজ্যতা পটির মধ্যে কিছুটা ফাঁকা স্থান থাকে, অন্তরকের মতো অত বেশি ফাঁকা স্থান থাকে না, অর্থাৎ নিষিদ্ধ অঞ্চলটি অপেক্ষাকৃত সংকীর্ণতর হয়। জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভোল্টেজের মান অর্থাৎ এনার্জি গ্যাপের মান হচ্ছে 1.17 ইলেকট্রন ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। এখন 0 কেলভিন উষ্ণতায় যোজ্যতা পটিটি সম্পূর্ণ ভর্তি থাকে এবং কোনো মতেই ইলেকট্রনগুলি পরিবহন পটিতে যেতে পারে না, অর্থাৎ অন্তরকের মতো ব্যবহার করে। কিন্তু সামান্যতম উষ্ণতা বৃদ্ধি করলেই ইলেকট্রনগুলি সেই তাপকে শোষণ করে এবং পরিবহন পটিতে ইলেকট্রনগুলি চলে যায় এবং মুক্ত ইলেকট্রনে পরিণত হয় এবং যোজ্যতা পটিতে একই স্থানে হোল বা গর্তের সৃষ্টি করে, ফলে অর্ধপরিবাহীগুলি আস্তে আস্তে তড়িৎ পরিবহনে সক্ষম হয় এবং এখানে আধান বাহক হিসাবে মুক্ত ইলেকট্রন এবং হোল বা গর্ত কাজ করে।